ওকে, চলো স্টার্ট করা যাক। অ্যানালগ, তাই না? অ্যানালগ ইলেকট্রনিক্স। ওকে, তো অ্যানালগ ইলেকট্রনিক্স অ্যানালগ পড়ার আগে না, অ্যানালগেরই পার্ট ওটা। বেসিক সেমিকন্ডাক্টর আমাদেরকে আগে ভালো করে জানতে হবে, সেমিকন্ডাক্টর ফিজিক্স। তো আজকে আমরা সেমিকন্ডাক্টর দিয়ে স্টার্ট করব। তোমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। তো ডিজিটালে আমরা দুটো ক্লাস করেছি, তো আজকে আমি ফাঁকা আছি, ভাবলাম অ্যানালগের ক্লাসও স্টার্ট করা যাক। ঠিক আছে, মাঝে মধ্যে একটা দুটো করে ক্লাস দিয়ে, অ্যানালগের বেশি ক্লাস লাগবে না, শেষ হয়ে যাবে। ওকে, তো at first tell me what is semiconductor? Anyone any idea about semiconductor? Tell me, what is semiconductor? বলো বলো। বলতে পারছো না? কেউ বলছে অ্যাপের লিংক আসেনি। চলো দেখো, লেখো semiconductor is a substance which have resistivity, লেখো, which have resistivity in between conductor and insulator। তাহলে কি বললাম? Semiconductor is a substance which have resistivity in between conductor and insulator। মানে সেমিকন্ডাক্টর মানে কি, বাংলায় অর্ধপরিবাহী। তো সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক, কন্ডাক্টর, মাইক বন্ধ করো, কন্ডাক্টর এবং ইনসুলেটরের, আরে ভাই মাইকটা বন্ধ রাখো না, ঢোকার আগেই তো মাইকের অপশানটা দেয়, আগে মাইক বন্ধ করবে তারপর এন্টার করবে। সেমিকন্ডাক্টর ইজ আ সাবস্টেন্স হুইচ হ্যাভ রেজিস্টিভিটি ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। তার মানেটা কি স্যার? তার মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সেটা সেমিকন্ডাক্টরের তুলনায় অনেক বেশি ভালো ফ্লো করতে পারবে। আবার সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো ইনসুলেটরের তুলনায় বেশি ভালো করতে পারবে। মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বা ইলেকট্রন ফ্লো খুব ভালো হয়, ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হয় না বললেই চলে। এদের মাঝামাঝি একটা বস্তু যার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থান। ওকে, তো এই ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি যে আছে সেমিকন্ডাক্টর, এর এক্সাম্পল যদি আমরা দেখি, কি স্যার? সিলিকন, জার্মেনিয়াম, এরা। তাহলে সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? 14। প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, লাস্ট কক্ষপথে 4টে। জার্মেনিয়ামের কত স্যার? 32, 2, 8, 18, 4। তার মানে সেমিকন্ডাক্টর যেগুলো ম্যাটেরিয়াল, তাদের সবারই বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর সমান। কি পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, এবার আমরা সেমিকন্ডাক্টর পড়ার আগে আমরা একটু
আমরা তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের সঙ্গে বেসিক্স আলোচনা করেছিলাম যে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে কি বলে, ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে, ফ্রি ইলেকট্রন কাকে বলে, তাই তো আলোচনা করেছিলাম, মনে আছে? একদম ফার্স্ট ক্লাসে। একদম একদম। তো আমরা যদি সিলিকনের যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার অফ সিলিকন তাহলে কেমন হবে দেখো। প্রথম কক্ষপথ মানে সরি প্রথমে এটা নিউক্লিয়াস, তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 8টা। এবং তাহলে এই যে 8 আর 2 হয়ে গেল 10। 3 নম্বর কক্ষপথে এর কটা ইলেকট্রন আছে? 4টে। এই হচ্ছে তার 4টে ইলেকট্রন চারদিকে। তো এটা হচ্ছে কার অ্যাটমিক স্ট্রাকচার? সিলিকনের। এই আউটার অরবিট মানে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? ভ্যালেন্স। আমি যেহেতু অ্যাটমিক স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝিয়েছি, আমি কিন্তু আর এটা এক্সপ্লেন করলাম না, আমি জাস্ট এঁকে দিলাম, সমস্যা নেই তো? ওকে, আমি তোমাদের প্রথম ক্লাসে একদম ভালোভাবে এগুলো এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? লেখো আউটার মোস্ট অরবিট, আউটার মোস্ট অরবিট electron is called valence electron. আউটার মোস্ট মানে একদম বাইরের কক্ষপথে আউটার মোস্ট অরবিট ইলেকট্রন ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। বাইরের কক্ষপথে ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে স্যার ফ্রি ইলেকট্রন কি? তাহলে ফ্রি ইলেকট্রনের কি হবে বলো? আমি বলেছিলাম তোমাদের, হ্যাঁ একদম, এই তো মনে রেখা হচ্ছে। গল্পগুলো শুধু মনে রাখবে, এত কিছু মুখস্থ করা পসিবল না। যে গল্পগুলো আমি তোমাদের সঙ্গে করছি সেই গল্পগুলো মনে রাখবে, সবার পরীক্ষা ভালো হবে। চলো লেখো দ্য ভ্যালেন্স ইলেকট্রন, দ্য ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই যে দ্য ভ্যালেন্স ইলেকট্রন, এই কথাটার মানে হচ্ছে বাইরের কক্ষপথের ইলেকট্রন। এই কথাটার মানে কি? বাইরের কক্ষপথের ইলেকট্রন। The valence electron which are very loosely attached to the nucleus are known as তার মানে বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, দ্য ভ্যালেন্স ইলেকট্রন মানে বাইরের কক্ষপথের ইলেকট্রন, হুইচ আর ভেরি লুজলি অ্যাটাচ, যারা খুব লুজলি অ্যাটাচ থাকে নিউক্লিয়াসের সঙ্গে, তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। ওকে, এই যে ভ্যালেন্স ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রন দেখে কোনটা মেটাল, কোনটা নন মেটাল এবং কোনটা সেমিকন্ডাক্টর আমরা কি বলতে পারবো? ওকে বলো দেখি, বলো বলো, ভুল হোক না, কোনো অসুবিধা নেই, ভুল হলে আমার কাছে সমস্যা নেই, কিন্তু না বললে সমস্যা। বলো। লেস দ্যান 3, হ্যাঁ একদম। যদি বাইরের কক্ষপথের ইলেকট্রন,
একদম, যদি বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম থাকে তখন সেটাকে কন্ডাক্টর বা মেটাল বলা হয়। তারপর সেমিকন্ডাক্টর। তারপর ইনসুলেটর। একদম পারফেক্ট, পারফেক্ট, গুড। চলো নেক্সট পেজে যাচ্ছি। এবার আমরা তো দেখলাম, কিন্তু আমরা একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখি যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি কত, সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত এবং ইনসুলেটরের রেজিস্টিভিটি কত, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে সেমিকন্ডাক্টর কি রেঞ্জের মধ্যে লাই করবে, কন্ডাক্টর কি রেঞ্জের মধ্যে লাই করবে এবং ইনসুলেটর কি রেঞ্জের মধ্যে লাই করবে। তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে এখানে দাও সাবস্টেন্স, তারপর নেচার, তারপর রেজিস্টিভিটি। ওকে, তাহলে 1 নম্বর কপার। কপার কি মেটাল, নন মেটাল না সেমিকন্ডাক্টর? কি গো, আর একজন বলো কি বললে? মেটাল, হ্যাঁ, বা কন্ডাক্টর, মানে মেটাল বা ধাতু, যাই হোক কন্ডাক্টর। এর রেজিস্টিভিটি কত হয় জানো? 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। তাহলে ভাবো এই ভ্যালুটা অনেক ছোট ভ্যালু না অনেক বড় ভ্যালু? অনেক ছোট ভ্যালু। তার মানে কপারের রেজিস্টিভিটি অনেক কম হয়, তার জন্য কপারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ইজিলি করতে পারে। দ্যাটস ওয়াই কপার ইজ আ গুড কন্ডাক্টর। 2 নম্বর জার্মেনিয়াম। জার্মেনিয়াম এটা কি, নেচার কি? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। আর 3 নম্বর যদি আমি এখানে নিয়ে নিই গ্লাস, এটা কি হবে? ইনসুলেটর। ইনসুলেটরের রেজিস্টিভিটি 9 ইন্টু 10⁻11 ওহম মিটার। এই ভ্যালুটা অনেক বেশি না অনেক ছোট ভ্যালু? অনেক বড় ভ্যালু। তার মানে গ্লাসের রেজিস্টিভিটি ভাবো কত বেশি, না মানে 1 কোটির বেশি ওহম মিটার। তো 9 ইন্টু 10⁻11, তার মানে এর এত বেশি রেজিস্টেন্স, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা পসিবলই না। এত বেশি এর রোধাঙ্ক, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা নেক্সট টু ইম্পসিবল। ওকে, তাহলে এই দুজনের মাঝামাঝি একটা জায়গায় সেমিকন্ডাক্টরকে থাকতে হবে, তাই কিনা বলো? একদম। তাহলে এই দুজনের মাঝামাঝি জায়গায় সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি 0.6 ওহম মিটার। ঠিক আছে, খুব বেশিও না খুব কমও না, মাঝামাঝি জায়গায়। তো আমরা মোটামুটি কারো রেজিস্টিভিটি দেখে আইডিয়া করে নিতে পারবো যে এটা কন্ডাক্টর না সেমিকন্ডাক্টর না ইনসুলেটর। যদি রেজিস্টিভিটি অনেক বেশি হয় তাহলে ইনসুলেটর, যদি অনেক কম হয় একদম স্মল ভ্যালু তাহলে কন্ডাক্টর, আর যদি একটা মিডিয়াম রেঞ্জে আসে এরকম তাহলে ভাববো সেটা সেমিকন্ডাক্টর। তাই তো, এখান থেকে আমি ছোট্ট ধারণা দিলাম তোমাদেরকে। ওকে, নাও আমরা এবার ডিসকাস করব প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর। প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরে কি কি প্রপার্টি আছে বলো শুনি একটু। না, টাইপ নয় বাবা, প্রপার্টি। প্রপার্টি মানে কি দেখো, ধর্ম।
সবার আগে আমাকে একটা কথা বলো তো, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো তো স্যার সেমিকন্ডাক্টরের থেকে ভালো হয়। কারেন্টের দিক থেকে যদি আমরা দেখতে চাই, দাঁড়াও, আমরা যদি কারেন্টের দিক থেকে দেখতে চাই, সব থেকে ভালো কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হয়, তারপর সেমিকন্ডাক্টর, তারপরে ইনসুলেটর। তাহলে আমরা কোনটাকে প্রেফার করব, সেমিকন্ডাক্টর না কন্ডাক্টর, কোনটা? কন্ডাক্টর। ডেফিনেটলি কারেন্ট ফ্লো সব থেকে ভালো কন্ডাক্টরে হয়। তাহলে তারপরেও আমরা ইলেকট্রনিক্স গ্যাজেটে কেন সেমিকন্ডাক্টর ইউজ করি, হোয়াই? এটা ভেবে দেখেছো কোনোদিনও ব্যাপারটা? সাইজ কম্প্যাক্ট, আর কি? হ্যাঁ, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, গুড বয়, একদম এইটা শুনতে চাইছিলাম আমি। হ্যাঁ চলো, বাকিরা ঠিকই বলেছো, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল না ব্যাপারটা। চলো লেখো প্রথমে, দ্য রেজিস্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর ইজ লেস দ্যান অ্যান ইনসুলেটর বাট মোর দ্যান কন্ডাক্টর। দ্য resistivity of semiconductor is less than an insulator, less than an insulator but more than a conductor. 2 number, semiconductor have a negative temperature coefficient of resistance. Semiconductor have negative temperature coefficient of resistance. ওকে, তাহলে রিলেশনটা হয় টেম্পারেচার প্রপোর্শনাল 1/r। যদি টেম্পারেচার বেড়ে যায়, এখানে রেজিস্ট্যান্স কমে যায়, তাহলে রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট ফ্লো কি হবে? অনেক ভালো হবে, অনেক ভালো হবে। দেখো, ইলেকট্রনিক্স ডিভাইস অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ফ্রিকোয়েন্সি যত হাই হবে, সিস্টেম তত স্পিডে কাজ করবে এবং সিস্টেম হিট আপ হবে, গরম হবে। তো যখন নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, যখন টেম্পারেচার বাড়ছে, তখন রেজিস্ট্যান্স এখানে কমে যাচ্ছে, কারেন্ট ফ্লো আরও ভালো হচ্ছে। কিন্তু কন্ডাক্টর হলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, কারেন্ট ফ্লো কমে যাবে, সিস্টেম শাটডাউন। কিন্তু এটা কিন্তু এখানে হবে না। হ্যাঁ, এখানে একটা হিটের লিমিট আছে, তার জন্য আমরা দেখবে হিট সিঙ্ক লাগাই, ল্যাপটপ বলো বা যে কোনো জায়গায় ফ্যান থাকে, হিট সিঙ্ক থাকে। ওরা কি করে, ভেতরের গরম হাওয়াটাকে বাইরে বের করে, কারণ লিমিটেড হিট হতে হবে, বেশি হিট হয়ে গেলে আবার গলে যাবে, তাই না? আরেকটা 3 নম্বর আমরা লিখব, লেখো, when a suitable metallic impurity is added, when a suitable metallic impurity is added, যখন কোনো সুইটেবল মেটালিক ইম্পিউরিটি, মানে সিলিকনের সঙ্গে অন্য কোনো মেটালকে যখন আমি মেশাবো, অন্য কোনো কিছুকে মেশানো মানে ইম্পিউরিটি, ভেজাল মেশানো, অ্যাডেড টু আ সেমিকন্ডাক্টর, টু আ semiconductor, its current conducting properties can
ইজ কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টিস চেঞ্জেস অ্যাপ্রিসিয়েবলি, ইটস কারেন্ট conducting property changes appreciably. ওকে, তাহলে কি বলেছে, when a suitable metallic impurity, যখন আমরা সেমিকন্ডাক্টরের সঙ্গে অন্য কোনো মেটালিক ইমপিউরিটি মানে ভেজাল মেশাই, অন্য কোনো মেটালকে মেশাই, তখন সেমিকন্ডাক্টরে কি হয়, ইটস কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যা কারেন্ট ফ্লো করবে, যদি অন্য কোনো মেটাল মেশাই, নিশ্চয়ই সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে না, বাড়তেও পারে কমতেও পারে, তুমি কি মেশাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। লিখেছ ওই তিনটে, সবার লেখা কমপ্লিট? ওকে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। এখানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স কমবে, মানে বাধা কমবে, তাহলে কারেন্ট ফ্লো কি হবে, ভালো না খারাপ? ভালো হবে, এটাই অ্যাডভান্টেজ। ওকে, চলো এবার আমরা দেখব crystalline structure of semiconductor. Crystalline structure of semiconductor. Crystals structure of semiconductor. ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে বাইরে কক্ষপথে কটা ইলেকট্রন? 4টে। তোমরা CH4 এটা দেখেছো কোথাও, শুনেছো? মিথেন, ইয়েস মিথেন। যারা ক্লাস 11-12 ফিজিক্স মানে কেমিস্ট্রি পড়েছো, এরকম মিথেনের 4টে হাতে 4টে H থাকে না? হ্যাঁ একদম। এই সেম ভাবে সিলিকনেরও তো 4টে হাত, বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন মানে 4টে হাত। তাহলে এই সেম জিনিসটা যদি আমরা সিলিকনের জন্য ড্রয়িং করি, দেখো তাহলে এর এই যে 4টে হাত, এখানে আবার এর 4টে হাত, চারটে করে হাত। সবাই নোটস খুব ভালো করে বানাবে, এই নোটস সারা জীবন কাজে লাগবে ভাই। এই যে ডিপ্লোমায় পড়ছো, এই পড়াটা পড়ার জন্য যখন চাকরির পরীক্ষার জন্য আবার এই পড়াটাই পড়বে, আবার আমার কাছে 5,000 টাকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল পড়ায় না, চাকরির পরীক্ষার জন্য খুব কম লোক পড়ায়, তো এত ভালোভাবে পড়াবে না। তাহলে এই নোটটা যদি আগে থেকে রেডি থাকে 5,000 টাকাটা বাঁচবে তো, তো আগে থেকে ভালো করে রেডি রাখবে। চলো দেখো, এইটাকে বলা হয় ক্রিস্টালাইন স্ট্রাকচার বা ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল স্ট্রাকচার কি? প্রত্যেকটা হাতের সঙ্গে সিলিকনের আরেকটা হাত এরকম করে বন্ড করে আছে। এবার এটা চলতেই থাকবে, এটা মাকড়সার জালের মতো ছড়ানো, আমি জাস্ট একটা পার্ট নিয়েছি। এবার এইগুলোকে বলা হয়, এইটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। এগুলোকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ওকে,
আর ইলেকট্রন যে ঘরে বসে থাকে, ইলেকট্রন ধরো এটা একটা চেয়ার, এটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন তার চেয়ারে বসবে তখন এটা স্টেবল পজিশনে আসলো, তাহলে এইটাকে বলা হয় হোলস আর এটাকে বলা হয় ইলেকট্রন। আর যখন ইলেকট্রনসটা তার হোলসের মধ্যে এসে বসলো তখনই কোভ্যালেন্ট বন্ডটা সম্পূর্ণ হলো। ওকে, তাহলে ইলেকট্রন যদি কোথাও থেকে ছেড়ে চলে যায়, যে চেয়ারটা ফাঁকা হচ্ছে সেই চেয়ারটাকে বলা হয় হোলস। এই হোলস নট আ পজিটিভ চার্জ, হোলস কিন্তু পজিটিভ চার্জ নয়। হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, বিহেভস লাইক পজিটিভ চার্জ। স্যার এই কথাটার মানে কি, বিহেভস লাইক পজিটিভ চার্জ? বিহেভ মানে পজিটিভ চার্জের মতো ওর বিহেভিয়ার, পজিটিভ চার্জ কিন্তু ও নয়, ও পজিটিভ চার্জের মতো বিহেভ করে। পজিটিভ চার্জ কি করে? ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সেরকম হোলসও ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। কেন অ্যাট্রাক্ট করে? ও স্টেবল হতে চায়, ঠিক আছে, সবাই পৃথিবীতে স্টেবল হতে চায়, তো ও স্টেবল হওয়ার জন্য অ্যাট্রাক্ট করে, কিন্তু ও পজিটিভ চার্জ নয়। বারবার এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে, নাহলে কনসেপ্টের গন্ডগোল হয়ে যাবে। হোলস নট আ পজিটিভ চার্জ বাট বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের মতো বিহেভ করে, পজিটিভ চার্জ নয়। এই পর্যন্ত কারো কোথাও সমস্যা? ওকে, এবার এইখান এটার এই জায়গাটা আমি একটু পজ রাখছি। এবার আমরা আগে একটু এনার্জি ব্যান্ড কনসেপ্টটা আগে বুঝে নেব, তারপর আবার এখান থেকে শুরু করব। পরপর লিখো, কোনো সমস্যা নেই, ফাঁকা রাখতে হবে না খাতা। এখানে হেডিং দাও এনার্জি ব্যান্ড থিওরি। এনার্জি ব্যান্ড থিওরি অফ সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর, যাই হোক, শুধু এনার্জি ব্যান্ড থিওরি লেখো। তো এই এনার্জি ব্যান্ড থিওরি, এনার্জি ব্যান্ড থিওরি এটা বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, মানে এরকম ভাবে হয় কি না, এটা জাস্ট একটা টেস্ট। এটা খাবারের টেস্ট ভেবো না, এটা পরীক্ষা, এটা একটা। ওকে, তো এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড আর এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। স্যার কি করে আসছে এগুলো? হ্যাঁ বলো, কি বলছো বলো। দেখো, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। তাহলে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রন, সেগুলো কি করে? বাইরে থেকে যখন আমি এক্সটার্নাল ফোর্স দিব সেগুলো মুভ করবে, কি তাই তো নাকি? আমি তোমাদেরকে যখন ফ্লো অফ ইলেকট্রন পড়িয়েছি তখন কি পড়িয়েছি? আউটার অরবিট ইলেকট্রন, এগুলোকে আমি বাইরে থেকে যখন ফোর্স দেব, এক্সটার্নাল ফোর্স, দেন দ্য ইলেকট্রন উইল মুভ, রাইট? তাহলে এই ইলেকট্রনগুলো এমনি নর্মাল পজিশনে মুভ করে না, বাইরে থেকে যখন এক্সটার্নাল ফোর্স দেবে বা এদেরকে কোনোভাবে যখন এনার্জাইজড করবে, এনার্জি যখন বেড়ে যাবে তখন এরা মুভ করে। তাহলে ইনিশিয়াল মানে এখন ধরো একটা সিলিকনের টুকরো, ধরো আমার এই ফোনটা একটা সিলিকনের টুকরো, তাহলে এও তো একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মাধ্যমে আছে, এটা একটা সিলিকনের টুকরো, অনেক সিলিকনের জাল আছে, খুব ভালো কথা স্যার। তাহলে এবার প্রত্যেকটা সিলিকন অ্যাটম, মানে একটা ফোন মানে ধরো এখানে কয়েকশো কোটি অ্যাটম আছে, কয়েকশো কোটি অ্যাটম, ছোট 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 ক্ষুদ্র কণা দিয়ে তো তৈরি এটা। তাহলে প্রত্যেকটা অ্যাটমের বাইরের কক্ষপথে এরকম করে 4টে করে ইলেকট্রন আছে, তারই তো আমি ক্রিস্টালাইন স্ট্রাকচারটা এখানে এঁকেছি। এই যে এটা জাস্ট একটা ছোট্ট পার্ট দেখিয়েছি, এটা বহুত বড়, একদম জালের মতো বিছিয়ে আছে, খুব কনসেন্ট্রেট হয়ে আছে, ঠিক আছে? এবার বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলো নর্মাল কন্ডিশনে ওদের মধ্যে কি এনার্জি নেই? আছে, এনার্জি আছে, কিন্তু
অতটা বেশি নেই যে ওরা অটোমেটিক মুভ করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। আর ইলেকট্রন যদি মুভমেন্ট না হয় তাহলে কারেন্ট ফ্লো হবে কি করে? হবে না। তাহলে ইনিশিয়াল স্টেজ বা নর্মাল পজিশনে যখন এই আউটার অরবিট ইলেকট্রনগুলোর এনার্জি কি আছে, খুব বেশি নেই, নর্মাল পজিশনে যে এনার্জিটা আছে সেটাই হচ্ছে তার ভ্যালেন্স ব্যান্ডে লাই করে। মানে ব্যাপারটা আমি বোঝাতে পারলাম না। ধরো এই ফোনটার মধ্যে দিয়ে এখন কারেন্ট ফ্লো হবে না তো, কারণ এটা যতই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হোক এর আউটার অরবিট ইলেকট্রনগুলো মুভ করবে না যতক্ষণ না আমি এক্সটার্নাল ফোর্স দেব। তাহলে আমাকে কি করতে হবে? এবার আমি কি করলাম, ধরো এটা একটা সিলিকনের টুকরো, এক টুকরো সিলিকন, তাহলে এখানে অসংখ্য কোটি কোটি ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনগুলোর এনার্জি মাপছি আমি। তাহলে এর যা এনার্জি, এর এনার্জি সমান হবে না, আবার এর এনার্জি সমান হবে না, 19-20 থাকে, খুব কম ডিফারেন্স। তাহলে নর্মাল কন্ডিশনে আমি ধরো 100খানা ইলেকট্রনের এনার্জি মাপলাম, নর্মাল কন্ডিশনে 100টা ইলেকট্রনের আমি এনার্জি মাপলাম, দেখলাম 1 থেকে 2 এর মধ্যে লাই করছে, কারো 1.1, কারো 1.2, কারো 1.11, কারো 1.23, দেখা গেল 1 থেকে 2 এর মধ্যে লাই করছে সবার। তাহলে আমি কি করলাম, একটা ব্যান্ড বানালাম যে এই ব্যান্ডের মধ্যে বা এতটুকু জায়গার মধ্যে নর্মাল পজিশনে ইলেকট্রনের এনার্জি লাই করে। তাহলে নর্মাল পজিশনে ইলেকট্রনের এনার্জি লাই করে কোথায়? ভ্যালেন্স ব্যান্ডে। দেখা গেল হয়তো এটা 1 থেকে 2, কোনো ইলেকট্রন এখানে আছে, কোনোটা এখানে, কোনোটা এখানে, কোনোটা এখানে, কারো পজিশন বোঝা যাচ্ছে না, আছে, কিন্তু 1 থেকে 2 এর মধ্যে আছে, তার বেশিও না তার কমও না। তাহলে আমি একটা লিমিট সেট করতে পারলাম, আমি 100টা ইলেকট্রনের এনার্জি মাপলাম, একটা লিমিট সেট করলাম, 1 থেকে 2 এর মধ্যে সবাই লাই করছে, কিন্তু কেউ মুভ করতে পারছে না, তাদের মধ্যে আরও এনার্জি দরকার। তাহলে নর্মাল কন্ডিশনে কোনো একটা ইলেকট্রনের যে এনার্জি সেটা মাপার পরে, অনেকগুলো ইলেকট্রনের এনার্জি মাপলাম, মাপার পরে যেটা হলো সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডটা স্যার এগুলো কি মানে প্র্যাকটিক্যাল কিছু দেখা যায়? এগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, জাস্ট আমরা মেপেছি, মেপে একটা ব্যান্ড তৈরি করেছি যে এটা এই রেঞ্জের মধ্যে লাই করে। এই 1 থেকে 2 এটাও কিন্তু ভুল, এটাও কোনো ঠিক নয়, এটা ঠিক তথ্য নয়, একটা সামথিং একটা রেঞ্জের মধ্যে আছে, সেটা এক্স্যাক্ট আমি জানি না কতটা, কিছু একটা রেঞ্জের মধ্যে আছে। এবার আমাকে এই ইলেকট্রনগুলোকে যদি মুভ করাতে হয় কারেন্ট ফ্লো করানোর জন্য, তাহলে একে এনার্জাইজড করতে হবে, এক্সটার্নাল ফোর্স দিতে হবে, এনার্জাইজড করতে হবে বা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। তখন আমি কি করব? তখন আমি এইখানে এক্সটার্নাল ফোর্স যখনই দেব, এই ইলেকট্রনগুলোর এনার্জি কি হবে? এনার্জি লেভেল বেড়ে যাবে। আগে 1 থেকে 2 ছিল, এখন 3 থেকে 4 বা 4 থেকে 5 হয়ে গেল। এবার ওরা কন্ডাক্ট করার জন্য রেডি, মানে মুভ করার জন্য রেডি, এই জন্য এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তাহলে নর্মাল কন্ডিশনে অনেকগুলো ইলেকট্রনের এনার্জি মেপে ওরা যে ব্যান্ডের মধ্যে লাই করে সেটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এবার এক্সটার্নাল ফোর্স দিয়ে তুমি তাদের এনার্জিকে গেইন করলে তখন তাদের এনার্জি যে ব্যান্ডে লাই করে সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তাহলে বোঝা গেল কি ব্যাপারটা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কি? ওকে, এবার দেখো এইখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছানোর জন্য, এটা যদি সিলিকনের অ্যাটম হয়, মানে এই অ্যাটমগুলো যদি সিলিকনের হয়, তাহলে এনার্জি দিতে হয় 1.1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন। তাহলে সিলিকনের জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, মানে নর্মাল পজিশনে ওর যা এনার্জি আছে, তুমি যদি ওকে কন্ডাক্ট মানে মুভ করানোর জন্য রেডি করতে চাও, তাহলে 1.1 ইলেকট্রন ভোল্ট দিলে ও এনার্জাইজড হবে এবং মুভ করার জন্য রেডি হবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে এইটুকু যাওয়ার জন্য এটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ।
তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে সিলিকনের জন্য কত দিতে হবে? 1.1 ইলেকট্রন ভোল্ট, এবং জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম। তাহলে এগুলো যদি জার্মেনিয়াম অ্যাটম হয় তাহলে তুমি 0.7 ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রোভাইড করো, ওরা মুভ করতে পারবে, তাদের পজিশন মুভ করতে পারবে। কি বোঝা গেছে পুরো ব্যাপারটা? ফরবিডেন নাম কেন দিয়েছে জানি না গো। ওকে, ফরবিডেন এনার্জি গ্যাপ। এবার এইটা হচ্ছে এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টর। যদি এটা একটা নর্মাল কন্ডাক্টর হয়, মানে ধাতু হয়, বা কন্ডাক্টর মানে যার মধ্যে ইলেকট্রন ইজিলি ফ্লো করে, যেমন কপারে কি এক্সটার্নাল ফোর্স অনেক বেশি দিতে হয় বলো তো? খুব ইজিলি ইলেকট্রন, তুমি ব্যাটারি লাগালে সঙ্গে সঙ্গে ইজিলি ইলেকট্রন মুভ করে যাবে। তাহলে কপারের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো রকম গ্যাপ থাকে না। তাহলে মেটালের ক্ষেত্রে, মেটাল বা ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, জাস্ট তুমি সাপ্লাই দেবে, ইজিলি ইলেকট্রন মুভ করবে। কিন্তু এখানে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে মুভ করবে না, তোমাকে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে হবে। তারপরে যেমন সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট, এখানে 0.7 ইলেকট্রন ভোল্ট, তারপরে মুভমেন্ট চালু হবে ইলেকট্রনের, কিন্তু এখানে লাগানোর সঙ্গে সঙ্গেই চালু। ঠিক আছে, মানে ধরো তুমি 0.1 ভোল্ট দিলে, স্টার্ট করতে শুরু করলো। হ্যাঁ বলো। এক্সটার্নাল ফোর্সটা ভোল্টেজ, ইলেকট্রন মুভ করতে তো ভোল্টেজ লাগবে না? এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের কি হয়? নো ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে এখানে লিখতে পারি আমরা নো এনার্জি গ্যাপ। তাহলে ইনসুলেটর হলে কি হবে বলো দেখি? তাহলে এইটা ভ্যালেন্স ব্যান্ড আর এটা কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে এত বেশি এনার্জি লাগবে যে লস অনেক বেশি হয়ে যাবে, এটা বেকার হয়ে যাবে। তাহলে এটা অনেক বেশি। দেখো এইটা হচ্ছে আমাদের ইনসুলেটর, যেখানে ফরবিডেন এনার্জি গ্যাপ সব থেকে বেশি থাকে। তাহলে লার্জ, হ্যাঁ 6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ হতে পারে, আমি জানি না। ওকে, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? ফরবিডেন এনার্জি গ্যাপটা মিডিয়াম থাকবে, কন্ডাক্টরের ক্ষেত্রে থাকবে না, আর ইনসুলেটরের ক্ষেত্রে অনেক বেশ বড় থাকবে। ওকে, কারণ ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করানো নট আ ম্যাটার অফ জোক, তাই তো? অনেক চাপের জিনিস ওটা। তো আই থিঙ্ক ব্যান্ড থিওরি সবাই বুঝতে পারলে, তাই তো নাকি? ওকে, বুঝতে পারলে তো খুবই ভালো। তোমাদেরকে আমি এখান থেকে একটা, যেমন আমি এই জিনিসগুলো শুধু বুঝিয়ে চলে যাচ্ছি, আমি এই প্রত্যেকটা নোটস তোমাদেরকে আমি আপলোড করে দেবো, আমার হ্যান্ড রিটেন নোটস দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে? আফটার দ্য ভিডিও। ওকে, এবার আমরা আসছি টাইপ অফ সেমিকন্ডাক্টর। টাইপ অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর মেনলি আর টু টাইপ, একটা ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক।
ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক। এই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আর টু টাইপ, একটা এন টাইপ আর একটা পি টাইপ। ওকে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে মেইন পার্থক্য, সব থেকে মেইন যেটা পার্থক্য সেটা হচ্ছে এখানে কোনো রকম কোনো ভেজাল মেশানো হয় না। ভেজাল মানে সিলিকনের সঙ্গে আমি অন্য কোনো ধাতুকে মেশালাম, এরকম কোনো কিছু মেশানো হয় না। তো এটা হচ্ছে নো অ্যাডেড ইমপিউরিটি, নো অ্যাডেড ইমপিউরিটি, একদম পিওর সেমিকন্ডাক্টর। এখানে অ্যাডেড ইমপিউরিটি, এইখানে ইমপিউরিটি অ্যাড করা হয়। কি রেশিওতে অ্যাড করা হয়? 1:10⁸, 10⁸। 1 কোটি সিলিকন অ্যাটমের মধ্যে একটা ইমপিউরিটি মেশানো হয়। তাহলে এই রেশিওটা 1:10⁸ রেশিওতে মেশানো হয়। এবার যখন মেশানো হচ্ছে তাহলে এন টাইপে কি মেশানো হয় আর পি টাইপে? মনে রাখবে এন টাইপে মেশানো হয় পেন্টাভ্যালেন ইমপিউরিটি। স্যার পেন্টাভ্যালেন ইমপিউরিটি মানে কি? হ্যাঁ, যে অ্যাটমের বাইরের কক্ষপথে 5খানা ইলেকট্রন তাকে বলা হয় পেন্টাভ্যালেন ইমপিউরিটি। তাহলে এক্সাম্পল হিসাবে ফসফরাস, গ্যালিয়াম, আর্সেনিক, যাই হোক এগুলো। ওকে, আর ট্রাইভ্যালেন আর পি টাইপের মধ্যে কি মেশানো হয়? ট্রাইভ্যালেন ইমপিউরিটি। হ্যাঁ, ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি কি কি স্যার? অ্যালুমিনিয়াম, বোরন। বোরন কি বি আর না বি গো? আমার ভুলে গেছি আমি। বি তো? হ্যাঁ হ্যাঁ। কি ডি? ডি? হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। কি বলো? তাহলে পি টাইপের মধ্যে ট্রাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে যার বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন, সেই ধরনের ইমপিউরিটি মেশালে পি টাইপ সেমিকন্ডাক্টর হয়। আর যার বাইরে কক্ষপথে 5টা ইলেকট্রন, সেই ধরনের মানে ইমপিউরিটি মেশালে এটা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আর এটার মধ্যে কোনো রকম ইমপিউরিটি মেশানো যাবে না। তাহলে এটার যে ছবিটা, এই দেখো আমি প্রথমেই এঁকেছি, এটাই হচ্ছে এর ছবি। এটাই এই ক্রিস্টালাইন স্ট্রাকচারটা, এটা আর আমি আঁকবো না। এটাই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ছবি। এবার এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে ভালো করে একটা জিনিস দেখো, প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড করে আছে, একজনের সঙ্গে আরেকজন এইভাবে শক্ত করে জুড়ে আছে, কোনোভাবে ছাড়ার বুদ্ধি নেই। তাহলে এই কোভ্যালেন্ট বন্ড যদি ব্রেক করতে আমি না পারি, তাহলে এইখান থেকে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে মুভ করবে না, বাইরে বেরিয়ে মুভ করবে না। তাহলে এই কোভ্যালেন্ট বন্ড ব্রেক করার জন্য কি করতে হবে? তোমাকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স মানে ভোল্টেজ দিতে হবে। যখনই তুমি এখানে ভোল্টেজ দেবে, ভোল্টেজ পজিটিভ, এটা নেগেটিভ, এই পজিটিভ কি করবে? এখানকার ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কোন ল্যাপটপটা বলুন তো স্যার? অবস্থা খারাপ। হ্যাঁ রাখুন না, সেই অসুবিধা। ঠিক আছে স্যার, আমি ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ দেখো কি বললাম, যখনই আমি এখানে ভোল্টেজ সাপ্লাই লাগাবো কি হবে? সঙ্গে সঙ্গে এই পজিটিভগুলো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। যখনই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রন কি করবে? এই কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করবে
এবং ভেঙে বেরিয়ে আসবে। তাহলে ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে বাবা? কারেন্ট তার উল্টো দিকে, এই দিক থেকে কারেন্ট ফ্লো করে যাবে, তাই না? তাহলে এই উইথাউট ভোল্টেজ সাপ্লাই এখানে কি ইলেকট্রন মুভ করা পসিবল? এট ফার্স্ট টেল মি। পসিবল না। So this is a intrinsic semiconductor. This is a intrinsic semiconductor. Now I am discuss extrinsic semiconductor. Up to now anyone any doubt? বলো, নেই তো? ওকে, দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কি মেশাবো? ফসফরাস মেশাই। ফসফরাসের 5খানা হাত, আমি 4টে হাত এঁকেছি, বাকিগুলো একটু পরে আঁকছি, আগে দেখো। এবার দেখো, ফসফরাসের একটা ইলেকট্রন আর বসার জায়গা পাচ্ছে না, সিট পাচ্ছে না, যা ও একা ঘুরে বেড়াচ্ছে বাইরে, সবাই তো বন্ড করে বসে আছে, ও আর সিট পাচ্ছে না বসার। সমস্যা এটা একটা। এবার ইলেকট্রনের একটা ধর্ম আছে, ওকে স্টেবল হতেই হবে। ও কি করবে তখন? ও কি করবে, নিয়ারেস্ট যে কোনো একটা কোভ্যালেন্ট বন্ড, সেটা এটা হতে পারে, এটা হতে পারে, হোয়াট এভার দ্য বন্ড, ও নিয়ারেস্ট যে কোনো একটা কোভ্যালেন্ট বন্ডকে গিয়ে, এই দরজায় যেমন নক করি ঠক 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 ঠক, ওরকমই ও কি করবে, কন্টিনিউয়াসলি নক করতে থাকবে, ওকে ভাঙার চেষ্টা করবে একটা কোভ্যালেন্ট বন্ডকে। এটা ওর ইন্টারনাল প্রপার্টি, এটা তুমি করনি বা কেউ করেনি, ও এটাই ওর ধর্ম। ও স্টেবল হবে, ও নিয়ারেস্ট কোনো একটা কোভ্যালেন্ট বন্ডকে নক করছে। এবার বারবার যদি কেউ দরজায় নক করে, তুমি দরজা খুলবে, দরজা খুললে তোমার সিটটা হাওয়া, যা। তাহলে ও যখনই এই নিয়ারেস্ট কোনো কোভ্যালেন্ট বন্ডকে বারবার বারবার ডিস্টার্ব করবে, তখনই কি হবে, একটা ঘটনা ঘটবে, টাইম টেকিং বাট হবে এটা, যে এখানকার একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে আসবে এবং এই যে ইলেকট্রনটা এই জায়গাটায় বসে যাবে এবং এটা আবার ফ্রি ইলেকট্রন হয়ে গেল। তাহলে এ চলে আসলো এখানে, আর এখান থেকে এটাকে সরিয়ে একে ফ্রি করে দিল, এ বসে গেল ওর জায়গায়, এ আবার একটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল। এই ফ্রি ইলেকট্রনটা আবার কোনো একটা কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করবে, এখানকার ইলেকট্রনটাকে বাইরে ফেলে দেবে এবং এ এখানে বসবে, আবার এ ফ্রি হয়ে গেল। তাহলে এই প্রসেসটা আরবিটারিভাবে চলতেই থাকবে, কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। এ দেখা গেল একে ভাঙছে, এ আবার একে ভাঙছে, একে ভাঙছে, কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। তাহলে ভালো করে একটা জিনিস দেখো, এখানে কোনো আমি এক্সটার্নাল সাপ্লাই দেইনি, তারপরেও ইলেকট্রন মুভ করছে। ইলেকট্রন মুভ মানে কি গো? কারেন্ট ফ্লো। তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো, তোমার উদ্দেশ্য তো কারেন্ট ফ্লো করানো, আলটিমেট উদ্দেশ্য কি? কারেন্ট ফ্লো করানো। উইথাউট সাপ্লাইতেও এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কোনটা ভালো, এক্সট্রিনজিক না ইন্ট্রিনজিক? এক্সট্রিনজিক ভালো। তাহলে এই ফার্স্ট টাইম দেখলে যে কোনো কিছুতে ভেজাল মিশিয়ে সেটা ভালো হয়, বলো, তাই না?
ভালো করে ভাবো, দুধে জল মেশালে আর দুধটা কি পিওর থাকে? থাকে না তো। কিন্তু সিলিকনের মধ্যে ফসফরাস মেশালে সিলিকনের কন্ডাকশন ক্ষমতা কিন্তু বেড়ে যায়, কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টিজ ইনক্রিজ করে। কিন্তু এই যে কারেন্টটা আমরা আউটপুটে দেখতে পাবো না। তুমি দুপাশ থেকে অ্যামমিটার কানেক্ট করো, মানে দুটো অ্যামমিটারের পয়েন্ট কানেক্ট করো, কারেন্ট পাবে না। কেন স্যার? কারেন্ট তো ফ্লো হচ্ছে। কারেন্টের পাওয়ার জন্য দুটো জিনিস দরকার, শুধু মান থাকলে হবে না, অভিমুখ লাগবে তো, ডাইরেকশন মাস্ট। 5 অ্যাম্পিয়ার হতে পারে, সাপোজ আমি বলছি আর কি, ধরো একটা তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার ওর তো একটা পার্টিকুলার ডাইরেকশন চাই, কিন্তু এখানে কি ডাইরেকশন ফিক্সড আছে? বলো। তাহলে তুমি টোটাল সাম করলে ইলেকট্রনের মুভমেন্টটা যদি সাম করো, সাম অফ ভেক্টর 0 হয়ে যাবে। তার মানে টোটাল ইলেকট্রনের মুভমেন্ট 0 হয়ে যাচ্ছে। ইলেকট্রন মুভ করছে কিন্তু আমি আউটপুটে কোনো কারেন্ট পাচ্ছি না, বিকজ এর প্রপার কোনো ডাইরেকশন নেই। এই ডাইরেকশনটা যেন ঠিকঠাক হয় তার জন্য আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করছি। যখনই ব্যাটারি কানেক্ট করব, এই পজিটিভ কি করবে, এখানে অলরেডি আগে থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এদিক ওদিক মুভ করছে। যখনই ব্যাটারি লাগাবে আরও স্পিডে কি হবে, কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক হবে, এটা ভাঙবে এবং ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে ফ্লো করবে। সব ভাঙা ইলেকট্রনগুলো ব্যাটারির দিকে আসবে, পজিটিভের দিকে। তাহলে যখনই একটা পার্টিকুলার ডাইরেকশন পাবে, তার উল্টো দিকে তো কারেন্ট ফ্লো করতে শুরু করবে, তাই কি না? হ্যাঁ, তাহলে আগেরটার থেকে এটা ভালো, ইন্ট্রিনজিকের থেকে এক্সট্রিনজিক ভালো। কেন? তার কারণ এখানে কোভ্যালেন্ট বন্ড আগে থেকেই অনেকগুলো ভেঙে বসে আছে, তো ব্যাটারির খুব বেশি ভোল্টেজ দরকার হবে না ইলেকট্রন ফ্লো করানোর জন্য। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে। তো এইটাই হচ্ছে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন দেখা যায় যদি দূর থেকে দেখো। কারণ দেখো, আমি তো এখানে একটা অ্যাটম নিয়েছি, এতটুকু ধরো একটা সিলিকনের মধ্যে কয়েকশো কোটি হয়তো সিলিকন অ্যাটম আছে, আবার ওখানে কয়েক হাজার ফসফরাস অ্যাটম আছে। তাহলে দূর থেকে যদি দেখো পুরো ব্যাপারটা, দেখবে অনেকগুলো ফ্রি ইলেকট্রন তুমি চোখে পড়বে। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি দেখা যায়? ফ্রি ইলেকট্রন দেখা যায়। সেমভাবে আমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টরে আসি, পি টাইপ, তাহলে এখানে আমি কি মেশাবো? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, মানে বাইরের কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা 3-এর সমান, 3, যার বাইরের কক্ষপথে 3। চলো আগে একটু ছবিটা আঁকি, তারপর নয় ক্লিয়ার করব। ভুল হয়ে গেল তো, দাঁড়া, তো 3টে ইলেকট্রন হবে, তাই না? ওকে, এ দেখো, এ কি করেছে, এখানে বন্ড হবে কিন্তু ভেতরে একটা এরকম গোল বসার জায়গা থাকবে, স্পেস। এটাকে কি বলে? এই গোলটাকে হোলস বলা হয়, হোলস। ওখানে কি হতে পারে? ওখানে ইলেকট্রন এসে বসতে পারে, ইলেকট্রনের চেয়ার, ওটা বসার চেয়ার।
হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, নট আ পজিটিভ চার্জ, অলওয়েজ রিমেম্বার। তাহলে এই হোলস, ওর কাছে ইলেকট্রন নেই, তার মানে ও কি স্টেবল হতে পারছে না। এবার ওর পজিটিভ চার্জের মতো বিহেভ করার একটা পাওয়ার আছে। ও কি করবে, ওর ইন্টারনাল প্রপার্টি, ও কি করবে, নিয়ারেস্ট কোনো কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করার চেষ্টা করবে। তাহলে এর একটা ইন্টারনাল এনার্জি আছে, যে এনার্জির জন্য ও নিয়ারেস্ট কোনো ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তবে ও স্টেবল হতে পারবে। ভেবো না যে এই ইলেকট্রনটাকে ও নিয়ে নেবে, এটাকে নিলে কি আলটিমেট কোনো লাভ হবে? বলো আগে, বলো বলো। ওর ঘরের ইলেকট্রনটাকেই যদি ও নিয়ে নেয় তা কি লাভ হলো? তো পাশের জন্য আবার আনস্টেবল হয়ে গেল। তো ওকে তো প্রপার স্টেবল হতে হবে, এইভাবে হাতটা ধরতে হবে। তো তাহলে ও কি করছে, ওর নিয়ারেস্ট কোনো কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে তার থেকে ইলেকট্রনকে এনে বসানোর চেষ্টা করছে। তাহলে একটা সময় গিয়ে টানতে 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 একটা সময় গিয়ে ও ঠিক টেনে আনবে, দিয়ে এখানে হোলস তৈরি হয়ে যাবে আর এটা ভর্তি হয়ে যাবে। এ আবার একে টানবে, এ আবার একে টানবে, এ আবার একে টানবে, এইভাবে আরবিটারিভাবে পুরো ঘটনাটা চলতেই থাকবে এবং ইলেকট্রনেরও একটা মুভমেন্ট চলতে থাকবে। কিন্তু আউটপুটে কারেন্ট নেই। কেন? রেজাল্টেন্ট ডাইরেকশন অফ কারেন্ট ইকুয়ালস টু 0। কারণ কারেন্টের কোনো পার্টিকুলার ডাইরেকশন চাই। আরবিটারি ডাইরেকশনে যখনই কারেন্ট মুভ করবে তার রেজাল্টেন্ট বের করলে 0 হয়ে যাবে। তাহলে এই আরবিটারি মুভমেন্টটাকে অ্যালাউ করবে না। অ্যালাউ বলতে ভুল বললাম, আরবিটারি মুভমেন্টের জন্য আমরা আউটপুটে কোনো কারেন্ট দেখতে পাবো না, কিন্তু অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে আছে। আর দূর থেকে তুমি যখনই দেখবে কোথাও না কোথাও ঠিক হোলস তোমাকে দেখা যাচ্ছে। এখানে যেমন এক্সেস অফ ইলেকট্রন দেখা যাবে, এখানে বেশি পরিমাণে হোলস দেখা যাবে। এখানে একটা হোলস, ওখানে একটা হোলস, এ ওকে টানছে, ও ওকে টানছে। ব্যাপারটা বোঝা গেল? আলটিমেট ইলেকট্রন মুভ করছে কিন্তু আউটপুট 0। তাহলে এই আউটপুটটাকে ইমপ্রুভ করার জন্য আমি কি করব, এখানে একটা ব্যাটারি লাগাবো। তাহলে যখনই ব্যাটারি লাগাবো তখনই ইলেকট্রন একটা পার্টিকুলার ডাইরেকশানে মুভ করবে। কোভ্যালেন্ট বন্ডগুলো তো আগে থেকে কিছুটা ভেঙে আছে, আর এ আবার কিছুটা ভেঙে দেবে। এই পজিটিভ চার্জ কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তাহলে যখনই ইলেকট্রনকে টানবে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে এর কাছে চলে আসবে। তাহলে যখনই চলে আসবে ইলেকট্রনের মুভমেন্ট, তার মানে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, মানে প্রথমে যেটা আমরা পড়লাম তার থেকে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর অনেক ভালো। কেন? তার কারণ এখানে অলরেডি কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে পড়ে আছে, অনেকগুলো ইলেকট্রন বাইরে ঘোরাঘুরি করছে, শুধু ডাইরেকশানের দরকার। ডাইরেকশান দিয়ে দিলে কারেন্ট ফ্লো করতে শুরু করলো, মানে অনেক স্মল ভোল্টেজেও ইলেকট্রনের মুভমেন্ট আমরা দেখতে পাবো। ইজ ইট ক্লিয়ার আপ টু নাও? হ্যাঁ বলো বলো, এন টাইপ কি বললে? একদম 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 একদম। এইখানে এই এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি দেখা যায় ইলেকট্রনকে আর এখানে হোলসকে। তার জন্য এখানে এইভাবে লেখা হয়, মেজরিটি চার্জ ক্যারিয়ার। আরে ভাই, ইকুয়ালস টু ইলেকট্রন, এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোলস। মাইনরিটি মানে খুব কম সংখ্যক এখানে হোলস দেখা যায়। স্যার হোলস এখানে কোথার থেকে আসলো? তোমাদের কোশ্চেন হতেই পারে, স্যার এখানে এক্সেস ইলেকট্রন দেখা যেতে পারে, হোলস আসলো কোথার থেকে? ব্যাপারটা ভাবো, এই একটা চেয়ার আছে, এই চেয়ারে আমি বসে আছি, তুমি আমাকে বললে স্যার আপনি উঠুন আমি বসবো। তাহলে এই যে আমি উঠলাম তুমি বসছো, ওই সময় চেয়ারটা ফাঁকা, হ্যাঁ কি না? বলো। তুমি আমাকে বললে স্যার আপনি উঠুন আমি বসবো, তাহলে আমি উঠে দাঁড়াচ্ছি, তুমি বসতে যাচ্ছ, ওইটুকু টাইম তো ফাঁকা। তাহলে খুব কম টাইমের জন্য এখানে হোলস দেখা যায়, এই জন্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলেছে, আর মেজরিটিকে ইলেকট্রন। তাহলে এখানে কি হবে?
একদম, তাহলে এখানে মেজরিটি হচ্ছে হোলস আর মাইনরিটি ইলেকট্রন। কিভাবে এইভাবে বোঝাচ্ছে কলেজে? কি পড়া? হ্যাঁ, কলেজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটাই তো সমস্যা। বুঝতে পেরেছি। কি আমি পড়াতে পারছি তো অ্যানালগ নাকি? ব্যাস ব্যাস, তাহলে চলে যাবে। কি বলো, এরকম পড়ালেই হয়ে যাবে বলো? আমি ভাবলাম পড়াতে পারবো কি না, দেখা যাক। চলো চলো চলো, ওকে। নেক্সট হচ্ছে লাস্ট টপিক আজকের, পিএন জাংশন। ধরো কটা বাজে দেখি, না থাক আজকে থাক, আর জোশ নেই বুঝলে তো, হাঁপিয়ে গেছি আমি। ওকে, নেক্সট দিন আমরা পিএন জাংশন থেকে শুরু করব, মানে ডায়োডে ঢুকবো। ডায়োড, আমরা তো সেমিকন্ডাক্টর মোটামুটি কমপ্লিট, এরপরের দিন আমরা পিএন জাংশন ডায়োড শুরু করব। ওকে, বলো বলো। খুব কম থাকে। আরে এগুলো কিছুই চোখে দেখা যায় না, এগুলো মাইক্রোস্কোপে দেখতে হবে। তো সব ইলেকট্রন হোলসের ব্যাপার, বুঝতে পারছো তো? অ্যাটমকেই চোখে দেখা যায় না, তুমি ইলেকট্রনকে কি করে দেখবে? পদার্থের, হ্যাঁ নোটসটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এমনি যা লিখিয়েছি লিখেছো তো খাতায়? নোটস তো অবশ্যই দেবো।